আখতারুজ্জামান চৌধুরী বাবু উনি কত সাল থেকে ব্যবসা শুরু করেছেন মাননীয় দর্শক? আমরা ছোটবেলা থেকে জানতাম বাংলাদেশের 1 নম্বর ধনী হচ্ছেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। এই আখতারুজ্জামান চৌধুরী বাবু উইকিপিডিয়া তথ্য মতে 1963 সালে এই আখতারুজ্জামান চৌধুরী বাবু উইকিপিডিয়া তথ্য মতে 1965 সালে ব্যবসা শুরু করেন। 1965 সাল, বাংলাদেশ তখন স্বাধীন হয়নি, বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা অংশ, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, তৎকালীন যে পশ্চিম পাকিস্তান যেটা পাকিস্তান রাষ্ট্রের অংশ, আর বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। চট্টগ্রাম নগরী বাটালি রোডে রয়্যাল ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে আখতারুজ্জামান চৌধুরী বাবু তার ব্যবসা শুরু করেন। আপনারা নিশ্চয় জানেন যে পাকিস্তান নামক দেশটিতে মাত্র 9টা পরিবার পুরো পাকিস্তানের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করত। মানে ছোটোখাটো দোকানদারের কথা বলছি না, মানে যারা শিল্পোদ্যোক্তা শিল্পপতি ছিল, তার মধ্যে একজন ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। 1965 সালে চট্টগ্রাম বাটালি রোডে রয়্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার পরে উনি আসিফ স্টিল মিল, জাবেদা স্টিল মিল, আসিফ সিনথেটিক পানাম বনস্পতি, আফরোজা অয়েল মিল, বেঙ্গল সিনথেটিক প্রোডাক্ট সহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তিনি জামান শিল্পগোষ্ঠী ও বিদেশি মালিকানাধীন আরামিড মিল ক্রয় করেন। পরবর্তীকালে তিনি আরামিড গ্রুপ প্রতিষ্ঠা করেন। শুধু সেটা নয়, বাংলাদেশের যে দ্বিতীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তিনি অন্যতম প্রধান উদ্যোক্তা এবং চেয়ারম্যান ছিলেন। এই আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ভাই বশিরুজ্জামানের নামে চট্টগ্রাম নগরীতে যে বিশাল স্থাপনা ছিল, যে স্থাপনা বশিরুজ্জামান চেম্বার, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। যে বশিরুজ্জামান চেম্বার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেটা লেখা হয়েছিল। আপনারা নিশ্চয় অবগত আছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে একজন আর্মি অফিসার হিসাবে কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যেটা পরবর্তীকালে উনি ভুল বুঝতে পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতা ঘোষণাটি দেন, যে স্বাধীনতা ঘোষণাটি লেখা হয়েছিল বশিরুজ্জামান চেম্বারে, মানে আখতারুজ্জামান চৌধুরীর বড় ভাই বশিরুজ্জামানের বাসভবনে। সে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাবিউজ্জামান চৌধুরী জাবেদ, যিনি আওয়ামী লীগ সরকারের, মানে গত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নামে যে ফিনান্সিয়াল টাইমস, মানে ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক, যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনা সরকারের যে মিসিং $1 বিলিয়ন সেইটা উল্লেখ করা হয়েছে। যে কিন্তু এর আগেও যে ফিনান্সিয়াল টাইমস যে প্রতিবেদনটা প্রকাশ করেছিল এবং নতুন যে প্রতিবেদনটা, তার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। কারণ কিভাবে বাংলাদেশ থেকে এই ডলারগুলো মিসিং হলো সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তারা যে বিশ্লেষণটা দিয়েছে যে শেখ হাসিনা পরিবারের সাথে লন্ডনের যে একটা সংযোগ আছে, সেই সংযোগের মাধ্যমে হয়তো এই বিলিয়নস অফ ডলার ইংল্যান্ডে পাচার করা হয়ে থাকে, যার একটা অনুষঙ্গ হিসাবে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাবিউজ্জামান চৌধুরী, মানে প্রাক্তন মন্ত্রী, তার সম্পৃক্ততার কথা বলা হয়েছে। যে সাবিউজ্জামান চৌধুরী বাবু লন্ডনে প্রায় 300টা অ্যাপার্টমেন্টের মালিক। আল জাজিরা প্রতিবেদক জুলকারনান সায়ের একটা প্রতিবেদন প্রকাশ করেছিলেন গত বছর সাবিউজ্জামান চৌধুরী জাবেদের এইসব কথিত অ্যাপার্টমেন্ট নিয়ে, কথিত না দুঃখিত, এইসব অ্যাপার্টমেন্ট নিয়ে তৎকালীন আওয়ামী সরকারের যে দোসর সংবাদপত্র তারাও কিন্তু রিপোর্ট প্রকাশ করেছিল। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সাবিউজ্জামান চৌধুরী জাবেদ দৃঢ়তার সাথে বলেছিল যে এখানে যদি একটা টাকাও দুর্নীতির প্রমাণ পাওয়া যায় আমি পদত্যাগ করব। মানে তিনি তখন মন্ত্রী ছিলেন। যাই হোক, অনেক মন্ত্রী অনেক সময় অনেক কথা বলে থাকেন, সেটা করেন না, কিন্তু তার যে দৃঢ়তা ছিল, তিনি সরাসরি বলেছেন ইংল্যান্ডের বার্কশায়ার গ্রুপ তাকে প্রায় 100টার উপরে লোন দেওয়া হয়েছিল এবং সিঙ্গাপুরের আরেকটি গ্রুপ তাকে সেই অর্থায়নটা করেছিল যে এইসব অ্যাপার্টমেন্টগুলো সব লোনের টাকায় কেনা। আচ্ছা, যদি লোন দিয়ে এত টাকা নাও থাকতে পারে, আপনারা জানেন আখতারুজ্জামান চৌধুরী বাবু সে পাকিস্তান আমল থেকে পাকিস্তানের 9টা শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পগোষ্ঠীর মালিক ছিলেন। তিনি একমাত্র বাংলাদেশি বাঙালি ছিলেন যিনি 9টা পরিবারের একজন ছিলেন। তার নিশ্চয়ই 300টা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষমতা আছে, যদিও আমরা সবাই জানি কেউ ক্যাশ টাকা দিয়ে ইংল্যান্ড কিংবা আমেরিকায় কিংবা অস্ট্রেলিয়াতে কানাডাতে কিনে না, তারা লোনের উপর যায়। এই লোনটা কখন দেয়া হয়? লোনটা দেয়া হয় তার সে পরিশোধ করার ক্ষমতাটা আছে কি না। মাননীয় দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা বিলিয়নস অফ ডলার্সের মিসিং, সেটা নিয়ে গত বছর আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা
শ্বেতপত্র দিয়েছিলেন। সেই শ্বেতপত্রে শুধু উল্লেখ করা হয়েছিল যে প্রায় $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, কিন্তু কোন খাত থেকে কিভাবে এই টাকাটা প্রচার করা হলো সেটা নিয়ে প্রতিবেদনে সেটা নিয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন মানে 23,400,000,000,000 টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। কিন্তু কোথাও এখনো পর্যন্ত এই এক বছরের অধিক সময়ে একটা সুনির্দিষ্ট খাত কিন্তু উল্লেখ করা হয়নি কিভাবে এই টাকাটা পাচার হয়েছে। তাহলে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো যে আসলে শেখ হাসিনার আমলে এইভাবে টাকা লুটপাট হয়েছিল। হ্যাঁ, স্বীকার করতে দিতে নেই, শেখ হাসিনার আমলে আর্থিক খাতে অনেক অনিয়ম ছিল, বিশেষ করে শেষের দিকে এসে অ্যাসালম গ্রুপ, ব্যাক্সিমকো গ্রুপ, তারা অনেক আর্থিক অনিয়মের সাথে জড়িত ছিল, সেটা তো অস্বীকার করার উপায় নেই। তবে অস্বীকার আমরা করব যে আপনার যদি এতই প্রমাণ থাকে যে এত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, তাহলে আপনারা খাতটা নির্ধারণ করছেন না কেন? এই খাতটুকু নির্ধারণ করতে আপনাদের বাধাটা কোথায়? নাকি এগুলি সব মন করার কথা? আর্থিক অনিয়ম হয়েছিল সেটা তো শুধু মুখে বললে হবে না, আপনাদেরকে খাতগুলো দেখাতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি তো অনেক বড় অর্থনীতিবিদ, পৃথিবীর সবচেয়ে সেরা অর্থনীতিবিদ বলে নিজেকে দাবি করেন, তাহলে আপনি পারছেন না কেন? দেবপ্রিয় ভট্টাচার্য যে কমিশন গঠন করে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচ করে এই কমিশনের মাধ্যমে যে শ্বেতপত্রটা আপনাকে দিয়েছে, সেখানে কেন উল্লেখ করা হয়নি কোন খাত থেকে কোনটা পাচার হয়েছে? শুধু মুখে বললে হবে না। সাইবুজ্জামান চৌধুরী জাবেদ যদি দুর্নীতি করে থাকে, সে খাতগুলো নির্ধারণ করুন, কীভাবে দুর্নীতিটা করেছে সেটাও নির্ধারণ করুন, কত টাকা উনি বাংলাদেশ থেকে পাচার করেছেন সেটাও নির্ধারণ করুন। না হলে আপনাদের এই বুলি সর্বিশ্ব কথাগুলো বুলিতে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। আপনারা সবাই জানেন গত 15 বছরে শেখ হাসিনার আমলে বাংলাদেশের মোট বাজেট ছিল $560 বিলিয়ন। তার মধ্যে যদি $234 বিলিয়ন পাচার হয়ে যায়, তাহলে বাংলাদেশটা গত 16 বছর ধরে চলেছে কীভাবে? এত এত স্থাপনা বাংলাদেশে নির্মাণ হয়েছে কীভাবে? শেখ হাসিনার আমলে তো অনেক কিছু খারাপ ছিল, কিন্তু মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরের 3 নং টার্মিনাল এবং অন্যান্য স্থাপনাগুলো, সেগুলো কিন্তু শেখ হাসিনার সময়ে হয়েছে। বলছি না যে শেখ হাসিনা নিজের বাপের টাকা দিয়ে এটা করেছে, কোনো সরকারই তার বাপের টাকা দিয়ে করে না, কিন্তু উন্নয়ন করতে গেলে যে একটা দূরদৃষ্টি সুদূরপ্রসারী চিন্তাভাবনা থাকা দরকার, সেটা শেখ হাসিনা সরকারের ছিল, শেখ হাসিনা সরকারই ছিল। আপনাদের কিংবা আপনাদের পরে যারা আসবেন, তারা যদি শেখ হাসিনার মতো সেই সুদূরপ্রসারী চিন্তাকে আপনারা সামনের দিকে টেনে নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ উন্নত হবে। না হলে আপনার মতো বুলি সর্বস্ব কথাগুলোকে আমরা কেউ গ্রহণ করবে না। আজ এ পর্যন্ত মাননীয় দর্শক, এই ভিডিওর ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন।